একটা ব্যাপার কি কখনো খুঁটিয়ে লক্ষ্য করেছেন? কেন কিছু মানুষ একটা সম্পর্কে জড়ালেই সারাক্ষণ একটা চাপা ভয় বা দুশ্চিন্তায় ভুগতে থাকে? হ্যাঁ, ঠিকই বলেছেন। ধরুন সঙ্গীর ফোনটা ব্যস্ত পেল বা একটা মেসেজের রিপ্লাই আসতে 5 মিনিট দেরি হলো, আর অমনি তাদের মনের ভেতর ঝড় শুরু হয়ে গেল। তারা অনবরত ভাবতে থাকে, সে কি আমাকে সত্যিই ভালোবাসে, বা সে কি আমাকে ছেড়ে চলে যাবে। একদম। আর এর ঠিক উল্টো ছবিটাও কিন্তু আমাদের চারপাশে খুব পরিচিত। এমন কিছু মানুষও আছেন যাদের কাছে ব্যক্তিগত স্বাধীনতা বা স্পেসটাই সবচেয়ে দামি। সম্পর্কটা যেই একটু গভীর হতে শুরু করে, তাদের মনে হয় কেউ যেন দেওয়াল তুলে দিচ্ছে, দম বন্ধ লাগে। আর তখন তারা নানা রকম অজুহাত খুঁজে সেই ঘনিষ্ঠতা থেকে দূরে সরে যেতে চায়। ঠিক। আর এখানেই তো সবচেয়ে বড় প্রশ্নটা চলে আসে, আমরা কি জেনে বুঝেই বারবার ভুল মানুষের প্রেমে পড়ি? নাকি আমাদের নিজেদের মনের ভেতরে এমন কোনো প্যাটার্ন তৈরি হয়ে আছে যা চুম্বকের মতো আমাদের বারবার একই ধরনের সম্পর্কের দিকে টেনে নিয়ে যায়? এটা একটা অসাধারণ প্রশ্ন, কারণ আমরা প্রায়ই ভাগ্যের দোষ দিই বা ভাবি আমার সঙ্গী বাছাই করাই ভুল। কিন্তু আসল কারণটা হয়তো আমাদের নিজেদের অপারেটিং সিস্টেমের মধ্যেই লুকিয়ে আছে। একদম। আর আজকের আলোচনায় আমরা ঠিক এই ভেতরের অপারেটিং সিস্টেমটাকেই বোঝার চেষ্টা করব। আমাদের এই গভীর বিশ্লেষণের ভিত্তি হল আমির লেভিন এবং র্যাচেল হেলারের লেখা বিখ্যাত বই অ্যাটাচড। এই বইটা সম্পর্কের পেছনের দিকজ্ঞানকে এমনভাবে তুলে ধরে যা আমাদের এতদিনকার অনেক ধারণাকেই একেবারে নাড়িয়ে দিতে পারে। চলুন তাহলে এই বিষয়টার গভীরে প্রবেশ করা যাক। আচ্ছা। আলোচনার শুরুতেই একটা খুব পরিচিত ধারণা নিয়ে কথা বলি। ছোটবেলা থেকে আমাদের প্রায় সবাইকেই তো শেখানো হয়, স্বাবলম্বী হও, কারোর ওপর নির্ভর করো না। হ্যাঁ, সমাজে এটাকে একটা বিরাট গুণ হিসেবে দেখা হয়, তাই না? ঠিক। আর বইটির লেখকরা ঠিক এই ধারণাটাকেই প্রথম ধাক্কাটা দিয়েছেন। তারা বলছেন এই ধারণাটা যতটা জনপ্রিয় ততটাই অবৈজ্ঞানিক। বিজ্ঞান অনুযায়ী, মানুষ হিসেবে আমাদের ডিএনএতেই অন্যের মানসিক এবং শারীরিক সমর্থনের প্রয়োজনীয়তা লেখা আছে। এটা কোনো দুর্বলতা নয়। না, একদমই না। বরং এটা আমাদের টিকে থাকার একটা জৈবিক কৌশল। হাজার হাজার বছর ধরে মানুষ একে অপরের ওপর নির্ভর করেই তো প্রতিকূল পরিবেশে টিকে থেকেছে। কিন্তু এই নির্ভরতা বা ডিপেন্ডেন্সি শব্দটা শুনলেই তো আমাদের মাথায় একটা নেতিবাচক ছবি ভেসে ওঠে। সমাজ তো আমাদের শেখায় স্বাবলম্বী হতে। আপনার প্রশ্নটা খুবই যুক্তিসঙ্গত, কারণ আমাদের সেভাবেই ভাবতে শেখানো হয়েছে। আর এখানেই বইয়ের অন্যতম প্রধান একটা ধারণা আসছে, যেটাকে বলা হচ্ছে ডিপেন্ডেন্সি প্যারাডক্স। ডিপেন্ডেন্সি প্যারাডক্স মানে পরনির্ভরশীলতার বিরোধাভাস। হ্যাঁ, ব্যাপারটা শুনতে কন্ট্রাডিক্টরি লাগলেও এর পেছনে যুক্তিটা খুব শক্তিশালী। আচ্ছা, এই প্যারাডক্স বা বিরোধাভাসটা ঠিক কি? এটা কিভাবে কাজ করে? এর মূল কথা হলো, যখন একজন মানুষ জানে যে তার জীবনে এমন একজন সঙ্গী আছে যার উপর সে চোখ বন্ধ করে ভরসা করতে পারে, যাকে সে একটা নিরাপদ আশ্রয় বা সিকিউর বেস হিসেবে ভাবতে পারে, একদম, তখন সে আসলে আরও বেশি স্বাধীন এবং সাহসী হয়ে ওঠে। এই মানসিক নিরাপত্তাই তাকে বাইরের পৃথিবীতে নিশ্চিন্তে ঝুঁকি নিতে, নতুন কিছু আবিষ্কার করতে এবং নিজের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। তার মানে সত্যিকারের নির্ভরতাই স্বাধীনতার জন্ম দেয়, স্বাধীনতাকে কেড়ে নেয় না। ঠিক তাই, সম্পর্কটা একটা লঞ্চ প্যাডের মতো কাজ করে, যেখান থেকে শক্তি নিয়ে আমরা বাইরের পৃথিবীতে আরও বড় লাভ দিতে পারি। কারণ আমরা জানি দিনের শেষে ফিরে আসার মতো একটা নিরাপদ জায়গা আছে, পড়ে গেলে আমাদের ধরার জন্য কেউ আছে। বাহ, একেবারে নিখুঁত উপমা। আর এই লঞ্চ প্যাড বা সেফটি নেট যখন থাকে না, তখন আমাদের মস্তিষ্কের একটা বড় অংশ সারাক্ষণ সঙ্গীকে নিয়েই চিন্তিত থাকে। সে কোথায়, কি করছে, আমাদের সম্পর্কটা ঠিক আছে তো? আর এই দুশ্চিন্তা আমাদের মানসিক শক্তির একটা বড় অংশ খেয়ে ফেলে। ফলে জীবনের অন্য গুরুত্বপূর্ণ দিকগুলোতে, যেমন নিজের কাজ বা উন্নতিতে পুরোপুরি মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ে। ওটাই ভয়ে বা টেনশনের সবচেয়ে বড় উৎস। ঠিক। তাহলে প্রশ্ন আসে, এই নির্ভরতার অনুভূতিটা সবার মধ্যে একভাবে কাজ করে না কেন? এখানেই কি বইয়ের ওই প্যাটার্ন বা ধরনগুলোর কথা আসছে? ঠিক এই জায়গাতে বইটা বলছে নির্ভরতার এই প্রয়োজনটা সবার মধ্যেই আছে, কিন্তু সেই প্রয়োজনটা আমরা কিভাবে প্রকাশ করি বা সামলাই তার উপর ভিত্তি করে প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রধানত 3 ধরনের প্যাটার্ন বা অ্যাটাচমেন্ট স্টাইল দেখা যায়। আর এই প্যাটার্নগুলো বুঝতে পারাটাই সম্পর্কের রসায়ন বোঝার চাবিকাঠি। একদম। আচ্ছা, বইটা তো বলছে 3 ধরনের প্যাটার্ন আছে। আমার ধারণা শ্রোতারাও নিজেদের বা নিজেদের সঙ্গীকে এর মধ্যে মেলানোর চেষ্টা করবেন। তাহলে প্রথম প্যাটার্নটা কি? সবচেয়ে স্বাস্থ্যকর ধরনটিকে বলা হয় সিকিউর,
এদেরকে সম্পর্কের গোল্ড স্ট্যান্ডার্ড বলা যেতে পারে। গোল্ড স্ট্যান্ডার্ড। হ্যাঁ, আচ্ছা, পরিসর বা স্পেস দিতেও জানে। এরা নিজেদের আবেগ বা প্রয়োজন নিয়ে খুব খোলামেলা আর সৎ হয়। হ্যাঁ, এবং সঙ্গীকে সহজে বিশ্বাস করে এবং ছোটখাটো বিষয়ে নিরাপত্তাহীনতায় ভোগে না। সঙ্গী কিছুক্ষণের জন্য দূরে গেলে এরা অস্থির হয়ে পড়ে না। কারণ তাদের মনে এই গভীর বিশ্বাসটা থাকে যে সম্পর্কটা মজবুত এবং সঙ্গী আবার ফিরে আসবে। ঠিক। এরপর আসছে দ্বিতীয় ধরনটি, অ্যাংশিয়াস। এটা তো খুব পরিচিত একটা দৃশ্য। ওই যে মেসেজে রিপ্লাই না এলে ফোনটা বারবার চেক করা, লাস্ট সিন দেখা, আর মনে মনে একটার পর একটা খারাপ সিনারিও তৈরি করা। আমার মনে হয় কম বেশি সবাই জীবনের কোনো না কোনো পর্যায়ে এই ভোরান্টার মধ্যে দিয়ে গেছি। আপনি ঠিক ধরেছেন। অ্যাংশিয়াস স্টাইলের মানুষদের মানসিক রাডারটা যেন সব সময় চালু থাকে। এরা সঙ্গীর আচরণ, তার গলার স্বর, মেসেজের ভাষা এসব খুব সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে। আর কোনো অসঙ্গতি পেলেই অতিরিক্ত চিন্তা করতে শুরু করে দেয়। একটা ভয়ে কাজ করে যে সঙ্গী হয়তো তাদের ছেড়ে চলে যাবে। তাই তারা সম্পর্কে অনেক বেশি ঘনিষ্ঠতা চায় এবং সঙ্গীর কাছ থেকে প্রতিনিয়ত ভালোবাসার আশ্বাস বা রিঅ্যাসিওরেন্স পেতে চায়। প্রত্যাখ্যাত হওয়ার ভয় এদেরকে মানসিকভাবে খুব ভালনারেবল করে রাখে। একদম। আর সবশেষে আসছে তৃতীয় ধরনটি, অ্যাভয়েডেন্ট। এদের মূলমন্ত্র হল স্বাধীনতা। এদের কাছে ব্যক্তিগত জগৎ এবং ইন্ডিপেন্ডেন্স সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক। অ্যাভয়েডেন্ট ব্যক্তিরা ভালোবাসতে পারে, সঙ্গীর প্রতি টানও অনুভব করে, কিন্তু সম্পর্কের গভীরতা বা অতিরিক্ত ঘনিষ্ঠতা এদের জন্য প্রায় ভীতিকর হয়ে ওঠে। তারা ঘনিষ্ঠতাকে তাদের স্বাধীনতা হারানোর শামিল বলে মনে করে। হ্যাঁ, তাই যখনই সঙ্গী খুব বেশি কাছে আসতে চেষ্টা করে, তারা নিজেদেরকে গুটিয়ে নেয়। তারা নানা রকম কৌশল ব্যবহার করে দূরত্ব তৈরি করে। যেমন কাজের ব্যস্ততা দেখানো, নিজের আবেগকে প্রকাশ না করা। বা সম্পর্কটাকে অস্পষ্ট বা আনডিফাইন্ড রাখা। তাদের মূল ভয়টা হলো নিয়ন্ত্রিত হয়ে যাওয়া বা নিজের পরিচয় হারিয়ে ফেলা। এই তিনটে স্টাইল শোনার পর মনে হচ্ছে যেন সম্পর্কের একটা ম্যাপ পাওয়া গেল। অনেক জটিল আচরণের পেছনের কারণটা যেন স্পষ্ট হয়ে উঠছে। তবে একটা ব্যাপার মনে রাখা জরুরি, এই স্টাইলগুলো কিন্তু পাথরে খোদাই করা কোনো নিয়ম নয়। এগুলো অনেকটা ঝোঁক বা প্রবণতার মতো, যা বিভিন্ন পরিস্থিতিতে কম বেশি হতে পারে। এগুলো কোনো রিজিড বক্স নয়, বরং একটা স্পেকট্রাম। আচ্ছা, মানে এটা বদলাতে পারে। হ্যাঁ, এমনকি একজন সিকিউর মানুষও খুব অ্যাভয়েডেন্ট সঙ্গীর সাথে দীর্ঘ সময় থাকলে তার মধ্যে অ্যাংশিয়াস আচরণ দেখা দিতে পারে। পরিস্থিতি আর সঙ্গী এখানে খুব বড় একটা ভূমিকা পালন করে। ভাবার বিষয়। তার মানে কি, আমরা যাকে নিজেদের টাইপ বলি, মানে ও আমার টাইপের না বা আমার এই ধরনের মানুষই ভালো লাগে, সেটা আসলে আমাদের অ্যাটাচমেন্ট স্টাইলেরই একটা প্রতিফলন। আপনি একেবারে মূল জায়গায় পৌঁছে গেছেন। আর আপনার এই প্রশ্নের সূত্র ধরেই বইয়ের সবচেয়ে আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ অংশে আসা যাক। সেটা কি? সেটা হলো দি অ্যাংজায়াস অ্যাভয়েডেন্ট ট্র্যাপ বা অস্থির স্বাধীনচেতা ফাঁদ। নামটা শুনেই কেমন একটা বিপদের গন্ধ পাওয়া যাচ্ছে। ব্যাপারটা কি? পরিসংখ্যান বলে এবং আমাদের চারপাশে তাকালেও দেখা যায় যে একজন অ্যাংজায়াস বা অস্থির প্রকৃতির মানুষ প্রায়ই একজন অ্যাভয়েডেন্ট বা স্বাধীনচেতা মানুষের প্রতি তীব্র আকর্ষণ বোধ করে। কিন্তু এটা তো হওয়ার কথাই না। একজন ঘনিষ্ঠতা চায় আর একজন দূরত্ব, তাহলে তাদের মধ্যে এত তীব্র আকর্ষণ তৈরি হবে কেন? হ্যাঁ, এটাই তো অবাক করার মতো। বইটিতে এর একটা চমৎকার ব্যাখ্যা দেওয়া হয়েছে। কি সেই ব্যাখ্যা? যখন একজন অ্যাভয়েডেন্ট সঙ্গী দূরে সরে যায় বা আবেগগতভাবে নিজেকে গুটিয়ে নেয়, তখন অ্যাংজায়াস সঙ্গীর অ্যাটাচমেন্ট সিস্টেমটা তীব্রভাবে সক্রিয় হয়ে ওঠে। কারণ সে সম্পর্কটা হারানোর ভয় পায়। ঠিক এই ভয় থেকে তার মনে যে তীব্র শূন্যতা, কষ্ট আর অনিশ্চয়তা তৈরি হয়, মস্তিষ্ক সেই তীব্র অনুভূতিকে প্রগাঢ় ভালোবাসা বা প্যাশন বলে ভুল করে। ও আচ্ছা। এই যে একটা নাটকীয় ওঠানামা, কখনো কাছে আসা, কখনো দূরে চলে যাওয়া, এই রোলার কোস্টার রাইডটাকে তারা আসল প্রেম বা কেমিস্ট্রি ভেবে আঁকড়ে ধরে। তার মানে তারা আসলে ভালোবাসার প্রতি আকৃষ্ট হচ্ছে না, বরং ওই ভয় আর উত্তেজনার মিশ্রণটার প্রতি আকৃষ্ট হচ্ছে। আর এটাই হলো সবচেয়ে বড় ফাঁদ। আমাদের মস্তিষ্ক শান্ত, স্থিতিশীল ভালোবাসাকে বোরিং বা সাধারণ মনে করতে শেখে। আর এই যে নাটকীয় অনিশ্চয়তা, এই রোলার কোস্টারকেই আসল প্রেম বা প্যাশনের তকমা দিয়ে দেয়। অর্থাৎ আমরা আসলে ভালোবাসার নয়, বরং আমাদের অ্যাটাচমেন্ট সিস্টেমের অ্যাক্টিভেশনের প্রতি আসক্ত হয়ে পড়ি।
এই সম্পর্কটা একটা ইঁদুর বেড়াল খেলার মতো হয়ে যায়। হ্যাঁ, অ্যাংজিয়াস সঙ্গী যত কাছে আসতে চায়, অ্যাভয়েডেন্ট সঙ্গী তত দূরে পালাতে চায়। এই চক্রে দুজনেই খুব বাজেভাবে আটকে যায়। আর এর ফলে কি হয়? অ্যাংজিয়াস মানুষটি ভাবতে শুরু করে, আমি হয়তো যথেষ্ট ভালো নই, আমার মধ্যেই কোনো সমস্যা আছে। আর অ্যাভয়েডেন্ট মানুষটি ভাবতে থাকে, আমার সঙ্গী বড্ড বেশি আবেগপ্রবণ বা অভাবী, আমি কখনো কাউকে খুশি করতে পারবো না। সম্পর্কটা তখন আর ভালোবাসার আশ্রয়ে থাকে না, বরং একটা যন্ত্রণার জেলখানাতে পরিণত হয়। এবং এই চক্র চলতেই থাকে, যেখান থেকে কেউই বের হতে পারে না। দুজনেই কষ্ট পায়, কিন্তু কেউই বুঝতে পারে না যে তারা আসলে তাদের নিজেদের অ্যাটাচমেন্ট স্টাইলের ফাঁদে আটকা পড়েছে। তাহলে এই ভয়ঙ্কর চক্র থেকে বের হওয়ার উপায় কি? সবকিছু জেনে বুঝে সম্পর্কটা শেষ করে দেওয়াই কি একমাত্র পথ? না, সব ক্ষেত্রে নয়। লেখকরা এখানে কোনো জাদুকরী সমাধান দেননি, বরং একটা খুব বাস্তবসম্মত পথের কথা বলেছেন। আর সেই পথটা হলো, কার্যকরী যোগাযোগ বা ইফেক্টিভ কমিউনিকেশন। কিন্তু ভালোভাবে কথা বলো, এই পরামর্শ তো সবাই দেয়। বইটিতে এর বিশেষত্বটা কি? বিশেষত্বটা হলো কিভাবে কথা বলতে হবে তার সুনির্দিষ্ট নির্দেশনায়। আমাদের সমাজে একটা ভুল ধারণা প্রচলিত আছে যে নিজের প্রয়োজন বা দুর্বলতার কথা মুখ ফুটে চাইলে বুঝি ছোট হয়ে যেতে হয়। আমরা ভাবি সঙ্গী নিজে থেকে সব বুঝে নেবে। হ্যাঁ, তাই আমরা সরাসরি কিছু না বলে ইঙ্গিত দিই, অভিমান করি, অথবা এমন আচরণ করি যাতে সঙ্গী অপরাধ বোধে ভোগে, যাকে আপনি মাইন্ড গেম বলতে পারেন। আচ্ছা, তাহলে একটা উদাহরণ দেয়া যাক। ধরুন, অ্যাংশিয়াস সঙ্গী চাইছে তার অ্যাভয়েডেন্ট সঙ্গী একটা গুরুত্বপূর্ণ পার্টিতে তার সাথে যাক। ভুল কমিউনিকেশনটা কেমন হবে? ভুল বা অকার্যকর কমিউনিকেশনটা হবে এমন: তুমি তো কখনোই আমার সাথে কোথাও যেতে চাও না, তোমার কাছে তোমার বন্ধু-বান্ধবীর সব। মানে সরাসরি অভিযোগ আর দোষারোপ। একদম। এর উত্তরে অ্যাভয়েডেন্ট সঙ্গী আরও বেশি আত্মরক্ষামূলক হয়ে উঠবে এবং নিজেকে গুটিয়ে নেবে, কারণ তার মনে হবে তার স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করা হচ্ছে। বোঝা গেল। তাহলে এই সিচুয়েশনে সঠিক বা ইফেক্টিভ কমিউনিকেশনটা কেমন হওয়া উচিত? সঠিকটা হবে নিজের প্রয়োজনটা সৎভাবে এবং শান্তভাবে বলা। যেমন, এই পার্টিটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ, আর তুমি সাথে থাকলে আমার খুব ভালো লাগবে এবং আমি অনেক স্বস্তি বোধ করব। তোমার কি যেতে কোনো বিশেষ সমস্যা আছে? এখানে ফোকাসটা নিজের অনুভূতির উপর, সঙ্গীকে দোষারোপ করার উপর নয়। এখানে কোনো দাবি নেই, আছে একটা অনুরোধ। ঠিক, কিন্তু যদি সঙ্গী এটা শুনেও বিরক্ত হয় বা বিষয়টাকে গুরুত্ব না দেয়? এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষাটা হয়ে যায়। সরাসরি এবং সম্মানজনকভাবে নিজের প্রয়োজন জানানোর পর সঙ্গীর প্রতিক্রিয়া একটা লিটমাস টেস্টের মতো কাজ করে। যদি সঙ্গী আপনার মানসিক প্রয়োজনকে সম্মান করে, বোঝার চেষ্টা করে এবং একটা সমাধানের পথে আসতে চায়, তাহলে বুঝতে হবে সম্পর্কটা সঠিক পথে আছে। আর যদি সে নিয়মিতভাবেই বিরক্ত হয়, আপনার প্রয়োজনকে তুচ্ছ করে বা এটাকে একটা বোঝা মনে করে, তবে এটি একটি স্পষ্ট সংকেত যে সে হয়তো আপনার মানসিক চাহিদাগুলো পূরণ করার জন্য সঠিক মানুষ নয়। তার মানে সৎ এবং সরাসরি হওয়াটা আসলে নিজের ভালোর জন্যই জরুরি। এটা এক ধরনের ফিল্টারিং প্রসেস। অবশ্যই, কারণ একজন সঠিক সঙ্গী, সে যে অ্যাটাচমেন্ট স্টাইলেরই হোক না কেন, আপনার মানসিক প্রয়োজনকে সম্মান করবে। গেম খেলা বন্ধ করে সৎ হওয়াটা শুধু সম্পর্কটাকেই বাঁচায় না, বরং এটা আপনাকে নিজের আত্মসম্মান রক্ষা করতেও সাহায্য করে। আপনি বুঝতে পারেন আপনার প্রয়োজনগুলো গুরুত্বপূর্ণ এবং সেগুলো প্রকাশ করার অধিকার আপনার আছে। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় নিয়ে আসি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সম্পর্কের ধরন বা অ্যাটাচমেন্ট স্টাইল আমাদের আচরণকে অনেকটাই নিয়ন্ত্রণ করে। কিন্তু তার মানে এই নয় যে আমরা এর শিকার হয়ে জীবন কাটিয়ে দেব। একদমই না। সচেতনতাটাই হলো মুক্তির প্রথম ধাপ। নিজের স্টাইলটা কি, সঙ্গীর স্টাইলটা কি এবং দুজনের মধ্যে কি ধরনের মিথস্ক্রিয়া হচ্ছে, এটা বুঝতে পারলেই সমাধানের অর্ধেক কাজ হয়ে যায়। আপনি তখন আর ব্যক্তির আচরণকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে দেখবেন না, বরং তার পেছনের প্যাটার্নটাকে দেখতে পাবেন। আর বইয়ের একটি বড় পরামর্শ হল, আমাদের অ্যাটাচমেন্ট স্টাইল যাই হোক না কেন, প্রত্যেকেই একটি সুস্থ, স্থিতিশীল এবং সুন্দর সম্পর্ক পাওয়ার যোগ্য। লেখকরা বিশেষ করে বলছেন, যারা অ্যাংশিয়াস বা অ্যাভয়েডেন্ট, তাদের উচিত সচেতনভাবে একজন সিকিউর জীবনসঙ্গী খুঁজে নেওয়ার চেষ্টা করা।
কারণ একজন সিকিউর পার্টনারের স্থিতিশীলতা এবং খোলামেলা যোগাযোগ অনেক ক্ষেত্রেই অন্যজনের ভ্রাণ বা দূরত্ব তৈরির প্রবণতাকে সারিয়ে তুলতে পারে। একটা সঠিক সম্পর্ক জীবনের অর্ধেক মানসিক চাপ একাই কমিয়ে দিতে পারে। আর এখানেই আজকের আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটা ভাবনার বিষয় রেখে যেতে চাই। বলুন। বইটি আমাদের শেখায় যে আমাদের সম্পর্কের এই ধরনগুলো মূলত ছোটবেলার অভিজ্ঞতা, বিশেষ করে বাবা মায়ের সাথে সম্পর্কের ভিত্তিতে তৈরি হয়। আচ্ছা। তাহলে ভাবার বিষয় হলো, প্রাপ্তবয়স্ক হিসেবে আমরা সঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে যেটাকে নিজের পছন্দ বা কেমিস্ট্রি বলি, সেটা কি আসলেই একটা সচেতন এবং স্বাধীন পছন্দ, নাকি এটা আমাদের ছোটবেলার কোনো পুরনো প্যাটার্নেরই অজান্ত পুনরাবৃত্তি? এবং এর সাথে সবচেয়ে বড় প্রশ্ন হলো, আমরা কি সচেতন চেষ্টার মাধ্যমে, সঠিক জ্ঞান এবং অনুশীলনের মাধ্যমে আমাদের এই গভীরভাবে গেঁথে থাকা প্যাটার্নকে বদলাতে পারি? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার মধ্যেই হয়তো সুস্থ সম্পর্কের আসল চাবিকাঠি লুকিয়ে আছে।